একটাও হয়নি। তাই সব একটাও পারিনি একটাও না। তাহলে আমার বুদ্ধি অনেক কম। আর মেয়েরা অনেক ঝগড়া করে, ঝগড়ার সময় মেয়েরা পেছন হতো না। একজন হাত দেখে মিথ্যা বলে, আরেকজন এমনি এমনি হাত নেড়ে মিথ্যা বলে। মিউজিক লাইফ আর পার্সোনাল লাইফ একদম মিলেমিশে একাকার। সো ভালোই ছন্দে ছন্দে কাটছে আমার। হ্যালো এভরিওয়ান, স্টেট প্রেজেন্স স্টার বাজে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আপনাদের সাথে আছে আমি তমর রশিদ এবং আমার সাথে রয়েছে জনপ্রিয় সঙ্গীত শিল্পী লুইপা। ওয়েলকাম, কেমন আছেন আপনি? থ্যাংক ইউ, খুব ভালো আছি। আপনি কেমন আছেন? খুব ভালো আছি। বেশ মনে হচ্ছে ওজন টোজন কমিয়ে গেছে। আসলে সবসময় টেলিভিশনের জন্য বা ক্যামেরার জন্য তো আমাদেরকে একটু ফিট থাকতেই হয়। সেটা নিয়ে যখন চিন্তা করি বা একটু ওয়ার্কআউট করি তখন মনে হয় যে হয়তো বা চোখেও ওটা লাগছে। গানের সাথে সাথে কত কিছু মেনটেন করা, সংসার মেনটেন করা, নিজেকে মেনটেন করা, মানে ছোট্ট কোনো ব্যাপার না কিন্তু। ওভারঅল সব কিছুই তো আসলে গানের সাথে রিলেটেড, সে কারণে ভালোই লাগে, এনজয় করি আমি খুব। সংসারটাই তো একটা গানের মঞ্চ হয়ে উঠেছে আপনার। একদম তাই। এখন ব্যস্ততা কেমন? এখন ব্যস্ততা বেশ ভালোই চলছে। কাজের পরিমাণ তো আস্তে আস্তে বাড়ছেই, সবারই বাড়ছে। সো সেটা ভেবেও ভালো লাগে, কাজ করতেও ভালো লাগে। এখন কি স্টেজ শোগুলো আগের মতো হচ্ছে? অনেক দিক দিয়ে চিন্তা করলে আসলে সব কিছুরই তো ভালো মন্দ, আপস অ্যান্ড ডাউন সব কিছুই থাকে। তো তারপর এখনকার সময়ে যেভাবে কাজ হচ্ছে সেটাকে আমি অ্যাপ্রিসিয়েট করব এবং সবাই যেভাবে উদ্যোগ নিয়ে কাজ করছেন আরও বেশি কাজ হোক সেই আশা করব। ওকে, সো আপু শুরুটাই করতে চাই অদ্ভুত কিছু প্রশ্ন দিয়ে। ওকে, বাট এই অদ্ভুত প্রশ্ন খেলার একটা নিয়ম আছে। আপনার কাছে এই যে দুই ধরনের মগ আছে, এই ওয়ান টাইম কাপগুলো দুই ডিজাইনের। এখন আপনাকে একটা এখান থেকে নিতে হবে, একটা এখান থেকে নিতে হবে, দিয়ে এইভাবে পিরামিড তৈরি করতে হবে। মানে একটার পর একটা দিয়ে দিতে হবে, ঠিক পিরামিডটা একটার পর একটা জাস্ট মানে মিসম্যাচ করে করতে হবে। আর আমার প্রশ্নের উত্তর দিতে হবে। ঠিক আছে, ওকে, নাকি একবার প্র্যাকটিস করব? না না, কোনো প্র্যাকটিস নেই, ডাইরেক্ট অ্যাকশন। 1 2 3 স্টার্ট। বলুন তো, মেয়েরা কোন কাজে পিছু হাঁটে? মেয়েরা হচ্ছে শক্তি দিয়ে যে কাজ করতে হবে সেই কাজে পিছু হাঁটে। হয়নি তাহলে কোন কাজে? মেয়েরা ঝগড়া করে না, ঝগড়া করার কাজে পিছিয়ে যায়। এটা একটা মিথ্যা কথা ছিল। আচ্ছা, এই উত্তর পরে বলছি, পরের ধাঁধা। একজন লোক একটা 5 টাকা দামের কলম কিনলেন। তিনি কলম দিয়ে খাতাতে প্রতিদিন 15 ঘন্টা লিখতেন, কিন্তু তারপর লোকটির কলমটিতে প্রায় 1 বছর পর্যন্ত কালি থাকলো। কিভাবে সম্ভব? কালি ছাড়া লিখেছেন? কালি ছাড়া কিভাবে লিখতেন? হয়নি, রং অ্যান্সার। 15 ঘন্টা উনি কলম দিয়ে লিখেছেন, তারপরও কালি থাকলো। হ্যাঁ, কঠিন প্রশ্ন হয়ে যাচ্ছে না আজকে। ওকে, পরের প্রশ্নে যাচ্ছি। জ্যোতিষী আর রাজনীতিবিদদের মধ্যে পার্থক্য কি? জ্যোতিষী আর রাজনীতিবিদদের মধ্যে দুজনেই তো ভবিষ্যৎ বলতে পারে, মিল বলতে পারবো, পার্থক্য বলতে পারবো না। ওকে, মিস্টার বিন আর ডাস্টবিনের মধ্যে পার্থক্য কি? মিস্টার বিন দুটোই পেইন রিলিফ করে, পার্থক্য নাই। আমি এই ম্যাথসগুলো বলছি। মিথ্যাবাদী আর রাজনৈতিক নেতাদের পার্থক্য কি? রাজনৈতিক নেতারা অনেক উন্নয়ন করেন, আর মিথ্যাবাদীরা তো তাদের পক্ষে উন্নয়ন করা সম্ভব না, ক্ষতি হয় বেশি। একটাও হয়নি। তাই সব একটাও পারিনি, একটাও না। তাহলে আমার বুদ্ধি অনেক কম। না, এটা হচ্ছে যেহেতু একটা অদ্ভুত ধরনের প্রশ্ন, তাই এটার অ্যান্সারও হবে অদ্ভুত। যেমন প্রথমটা ছিল মেয়েরা কোন কাজে পিছু হাঁটে? যখন ঘর মোছা হয় তখন কিন্তু আমরা পেছন দিয়ে হেঁটে যাই। রাইট। সো এটা ডেফিনেটলি অনলি মেয়েরাই ঘর মোছার সময় এটা করে। আর মেয়েরা অনেক ঝগড়া করে, ঝগড়ার সময় মেয়েরা পেছন হতো না। সো এটা একটা রং অ্যান্সার ছিল। অ্যান্ড সো সেকেন্ডটা যেটা ছিল সেটা বলি, যে একজন লোক একটি কলম দিয়ে 5টা একটা কলম দিয়ে খাতায় লিখেছে 15 ঘন্টা, 1 বছর পর্যন্ত কালি থেকেছিল। এটা প্রশ্নের উত্তর ছিল, সে খাতায় লিখেছিল জাস্ট 15 ঘন্টা। 15 ঘন্টা, আচ্ছা, এই জন্য তো 1 বছর ছিল। অ্যান্ড পরেরটা সব থেকে ইন্টারেস্টিং। জ্যোতিষী আর রাজনীতিবিদদের মধ্যে পার্থক্য কি? একজন হাত দেখে মিথ্যা বলে, আরেকজন এমনি এমনি মিথ্যা হাত নেড়ে মিথ্যা বলে। ওকে, আর মিস্টার বিন আর ডাস্টবিনের মধ্যে পার্থক্য, একজনকে দেখলে হাত দিয়ে মুখ চাপতে হয়, আরেকজনকে দেখলে নাক চেপে ধরতে হয়। বাহ, ওকে, সো অদ্ভুত প্রশ্নের অদ্ভুত উত্তর।
আমি অদ্ভুত প্রশ্নগুলো শিখে গেলাম, আমি আমার ফ্রেন্ডসদের সাথে এটা অ্যাপ্লাই করবো। ওকে, নিজের বাবুর সাথেও অ্যাপ্লাই করা যাবে। তো আপু এবার আবারও যদি কথার প্রসঙ্গে আসি, পরিবারের কি অবস্থা, বাবুরা কেমন আছে? ভালো আছে আলহামদুলিল্লাহ। আর পরিবারের অবস্থা হচ্ছে আমার মিউজিক লাইফ আর পার্সোনাল লাইফ একদম মিলেমিশে একাকার, সো ভালোই ছন্দে ছন্দে কাটছে আমার। আপু এই যে একজন সঙ্গীত শিল্পী হিসেবে এখন সব জায়গায় সুনামের সাথে কাজ করছেন, যাত্রাটা কিভাবে স্টার্ট হয়েছিল? একদম ছোটবেলায় গানের সাথে সখ্যতা হয়েছিল আসলে গান শুনে শুনে। আমার বাবা মা বাড়িতে গান শুনতেন, সো আমি দেখা যেত ঘুমাতামও গান শুনে, ঘুম থেকে উঠতামও গান শুনে। সো তখন থেকে আমার গানের সাথে সখ্যতা হয়েছে এবং আমি তখন গান মুখস্থ গাইতে পারতাম। পরে কত বছর বয়সে মুখস্থ গাইতে? একদম যখন থেকে আমি কথা বলতে পারি তখন থেকে। ওয়াও! প্রথম কোন গানটা গাওয়া হয়েছিল মনে আছে? প্রথম গান, পুরো গান আমি সম্ভবত গেয়েছি কাটে না সময় যখন আর কিছুতে, আই খুকু আয়, এই গানটা। এই গানের সাথে আমার মনে হয় অনেকেরই ছেলেবেলার, সব মেয়েদেরই ছোটবেলার স্মৃতি থাকে, জড়িয়ে আছে কোনো না কোনো দিক থেকে। গানটা প্রফেশনালি নেওয়া হলো কিভাবে? তারপরে আমি আমার বাবা মা যখন দেখলেন যে আমি গান একটু গাইতে পারি, আমাকে শিশু একাডেমিতে দিলেন। সো ওখান থেকেই আস্তে আস্তে শেখা আমার। আর আমি একটা রিয়েলিটি শোর মাধ্যমে যখন ইন্ডাস্ট্রিতে ইন করলাম, তারপর দেখলাম যে আসলে আমার অডিয়েন্স ক্রিয়েট হয়েছে এবং আমাকে গানটাকে প্রফেশনালি করে সামনে এগিয়ে যেতে হবে, বা অনেকেই আমার কাছে অনেক ধরনের গান শুনতে চাচ্ছেন। সো সেই তাদের জন্যই তো আসলে আমার গান গাওয়া। সো আস্তে আস্তে এইভাবে টেলিভিশনে গান গাওয়া। কারণ রিয়েলিটি শো আসলে প্রত্যেকটা মানুষের জন্য অনেক আবেগ মুহূর্ত একটা তৈরি করে। আপনার জন্য রিয়েলিটি শো এর দিনগুলো কেমন ছিল, একটু রিক্যাপ? আসলে খুব ইন্টারেস্টিং ছিল, একসাথে খুব এক্সাইটিংও ছিল। কারণ রিয়েলিটি শোতে আসলে আমি নিজের ইচ্ছে যাইনি, আমার মা সবসময় রিয়েলিটি শোগুলো দেখতেন টেলিভিশনে, তো ওনার ইচ্ছে ছিল যে আমি পার্টিসিপেট করলাম। তারপর তো একদম ফাইনালিস্টদের মধ্যে চলে আসলাম। আর বিভিন্ন রাউন্ড ছিল, বিভিন্ন ধরনের গান, বিভিন্ন জনরার গান করতে হয়েছে। সো ওই তো সবসময় একটা প্র্যাকটিসের মধ্যে থাকা, তার মধ্যে আমাদেরকে গ্রুমিং করিয়েছেন আমাদের শ্রদ্ধেয় সুবীর দা, তারপর শ্রদ্ধেয় রফিকুল আলম স্যার, ওনারা সবাই গুণী মানুষদের সান্নিধ্য পেয়েছি। শ্রদ্ধেয় আমজাদ হোসেনের সামনে দাঁড়িয়ে তার ছায়াছবির গান গেয়েছি। সো ওই ব্যাপারগুলো না যখন মনে হয়, তখন মনে হয় যে ওই টার্মটা আমার সঙ্গীত জীবনকে অনেক এনরিচ করেছে। ওকে, এই যে অনেক গুণীজনের সান্নিধ্য পাওয়া, অনেকজনের সাথে থেকে গান শেখা এবং পরবর্তীতে এখন অন্য মানুষদেরকে শোনানো, একটা অন্যরকম মুহূর্ত নিশ্চয়। কিন্তু কখনো জীবনে মনে হয়েছে যে সম্মাননা বা প্রাপ্তির দিক থেকে পিছিয়ে আছি? আমার অনেক কিছুই পাওয়া হয়নি হয়তো, আবার অনেক কিছুই পাওয়া হয়েছে যেটা আমি কখনো পরিকল্পনাও করিনি। যে গানটাকে যে আসলে আমি প্রফেশনালি করব সেটা কিন্তু কখনো আমি প্ল্যান করে সামনে আগাইনি আসলে। সো যেটুকুই হয়েছে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, ভালো পেয়েছি। আর পরবর্তীতে আমার কাছে মনে হচ্ছে আমার সবচেয়ে বড় পুরস্কার, আমার সবচেয়ে বড় প্রাপ্তি হচ্ছে আমার অডিয়েন্স, যারা আমাকে ভালোবাসেন, যারা আমার গান শোনেন, সেটাই আমার সবচেয়ে বড় পাওয়া। আচ্ছা, এই যে এখন সঙ্গীত শিল্পী হিসেবে কাজ করছে, যদি সঙ্গীত শিল্পী না হতেন তাহলে কি হতেন? সঙ্গীত শিল্পী যদি না হতাম, এখন এটা ভাবা খুব ডিফিকাল্ট। কারণ হচ্ছে এখন যখন আমি সামনে তাকাই, ভাবি যে আমি যদি গান না করতাম আমি কি করতাম, তখন মনে হয় কি আসলে তো আমি আর্টস ছাড়া, এই শিল্পের মাধ্যমগুলো ছাড়া আসলে অন্য কিছু করা তো আমার 9 to 5 জব করা খুব ইম্পসিবল একটা ব্যাপার হয়ে দাঁড়াতো। কারণ এখন তো আমি আর্টিস্ট হয়ে গিয়েছি। সো আর্টেরই হয়তো কোনো একটা মাধ্যমে আমি থাকতাম। ধরেন সঙ্গীত শিল্পী হলেন না, তাহলে অন্য কোনো ক্রিয়েটিভ কাজ রিলেটেড কিছু একটা করতাম হয়তো, কোনো একটা গেস, হয়তো কোনো টেলিভিশনেই জব করতাম, বা কোনো আর্টস নিয়ে কেউ কাজ করছে তাদেরকে হয়তো পেট্রোনাইজ করতাম, এরকম কিছু একটা। আচ্ছা, ডিফারেন্ট কিছু। তাহলে আমি কি টাস্ক দিতে পারি? ধরুন আপনি টেলিভিশনে এখন জব করছেন সংবাদ পাঠিকা হিসেবে, আপনি এখন সংবাদ পাঠিকা লিপা। আচ্ছা, সংবাদ পাঠিকা হিসেবে আমি কখনো জব করতাম না, বিকজ হচ্ছে এটা তো মিউজিক রিলেটেড না, এটা তো মিউজিক রিলেটেড না। যদিও আমি ছোটবেলায় আবৃত্তি করেছি, মঞ্চনাটক করেছি, সো এটা একটা হতে পারতো একটা পার্ট, বাট আমার মনে হয় যে মিউজিক রিলেটেড কোনো কিছু। আচ্ছা ঠিক আছে, সব বাদ। এখন যেহেতু টাস্ক থেকে বের হয়ে আসলাম, টেকনিক্যালি ছোটবেলায় কবিতার প্রতি ভালোবাসা ছিল, তাই কবিতাই শুনবো। ও, টাস্ক থেকে আপনি আমাকে বের করতে পারেননি?
কি কবিতা শোনাবো এখন হুট করে কিছু মনে পড়ছে না, বাট ছোটবেলায় দেখা যেত কবি কাজী নজরুল ইসলাম বা রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক বড় বড় কবিতাগুলো আমার একদম মুখস্থ ছিল। মুখস্থবিদ্যা ভালো ছিল? না, মুখস্থবিদ্যা আসলে ওরকম ভালো ছিল না, বাট কবিতাগুলো আমার মুখস্থ হয়ে যেত। আর আমি স্টেজ থেকে যখন কবিতা আবৃত্তি করতাম বা গান করতাম, আমি ইউজুয়ালি কিন্তু ভুলে যেতাম অনেক বেশি। আমি এখনো ভুলে যাই, গান ভুলে যাই। আমি নিজে লিরিক বানিয়ে অনেক সময় গান গেয়ে ফেলি স্টেজে, টেলিভিশনেও গেয়েছি, এরকম অনেক কম্পিটিশনেও গেয়েছি। সো যখন আমি ভুলে যেতাম, অডিয়েন্সে আমার মা বসে থাকতেন, আমি আমার মার দিকে তাকাতাম, আমার মা লিপসিং করতেন আমার সাথে সাথে। সো ওটা দেখে আমার তখন মনে পড়তো যে এখানে তো এটা হবে। আর কি আজকে আর টাস্কে না যেতে আমার মা আমার সামনে বসে নাই। কবিতা শোনাতে হবে, সেটা আপনার বাচ্চার বইয়ের কোনো একটা কবিতাও হতে পারে। এখন তো আয়া চাঁদ মামা শোনাতে পারবো। হ্যাঁ, ওটাই শুনবো। একটা কবিতা মনে পড়ে, আমি মনে হয় আয়া চাঁদ মামাটাকে একটা টাস্ক দিয়ে দিই, সুরে সুরে আমাদেরকে শোনাতে পারেন ডিফারেন্ট ভাবে। আচ্ছা, আয়া চাঁদ মামা না শুনিয়ে আমার খুব মনে পড়ে একটা ছড়া, কবিতাই বলতে পারি আমরা, কবি কাজী নজরুল ইসলামের লিচু চোর। ওইটাই বোধহয় আমি লাস্ট কবিতা আবৃত্তি করেছিলাম। ছোট করে শোনাই। বাবুদের তাল পুকুরে, হাবুদের ডাল কুকুরে, সে কি বাস করলে তারা, বলে থাম একটু দাঁড়া। পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না, হোথানা আসতে গিয়ে ইয়া বড় কাস্তে নিয়ে, গাছে গো যেই চড়েছি ছোট এক ডাল ধরেছি। ও বাবা মরাত করে পড়েছি সরাত জোরে, পড়বি পর মালির ঘাড়ে, সে ছিল গাছের আড়ে, বেটা ভাই বড় নচ্ছার, ধুমাধুম গোটা দুচ্চার। এর পরেরটুকু মনে আছে, দিলে খুব কিলো ঘুষি। বাট এই পর্যন্ত ছড়াটা আমার এত বেশি ভালো লাগে, খুব ইন্টারেস্টিং লাগে। আর ওই যে বলে না যে মালিটা গাছের আড়েই ছিল, সো এটা তো আমরা একটা প্রবাদও জানি, যার কারণে ছোটবেলায় আসলে এই ছোট ছোট লাইনগুলো খুব পিক করেছিল। গ্রেট গ্রেট। না, মনে আছে আপনার, যেহেতু অনেক বেশি পছন্দের ছিল, বোঝাই যাচ্ছে যে একদম বুকে ধারণ করেছেন। এবার একটু ভিন্ন প্রসঙ্গে আসি, ব্যক্তিগত জীবনে বিয়ের প্রসঙ্গটা জানতে চাই, কিভাবে বিয়েটা সম্পন্ন হলো? এটা আসলে আমার মিউজিকের মানুষ, আমরা দুজনেই মিউজিক করতে করতেই আমাদের দুজনের ভালো লাগা, আর তারপরেই মনে হলো যে একসাথে আমরা আমাদের বাকি জীবনটা কাটিয়ে দিতে পারি। পারিবারিক কোনো ড্রামা ছিল না? সেটা একটা আসলে অন্যরকম পার্ট ছিল লাইফের। ছিল অনেক কিছু, ছিল অনেক আপস অ্যান্ড ডাউনস ছিল। তারপরে করে আস্তে আস্তে আমরা তো 12 বছর পার করলাম। কে সবথেকে বেশি ডেডিকেশন নিয়ে আসলে পরিবারকে হ্যান্ডেল করেছিল? দুজনই। একজনের নাম বলতে হবে। ওকে, আমার পক্ষ থেকে একটু বেশি চেষ্টা ছিল, যেহেতু আমার বাবা মাকেই আমার ম্যানেজ করতে হয়েছে, সো আমি চেষ্টাটা বেশি করেছি। এই সাইডটা আমি চেষ্টা বেশি করেছি। এই যে হয়ে গেল, এখন একটা ডিসক্রিমিনেশন আমি তৈরি করে দিলাম। আজ খবর আছে। আপু, ভবিষ্যৎ কাজের পরিকল্পনা কি? ভবিষ্যতে গানটাই করতে চাই। ওই যে বললাম যে আমি কখনো পরিকল্পনা করে সামনের দিকে এগোইনি। এখনো আসলে ওরকম কোনো প্ল্যান নাই যে গান নিয়েও যে কি করব, ওইরকম কোনো কিছু আমি পরিকল্পনা করিনি। আমার একটা বিশ্বাস আছে যে যাই হোক না কেন হয়তো ভালো কিছু হবে। এই ভালো কিছুর বিশ্বাস নিয়ে এখন আমি আপনার সাথে গেম সেগমেন্টে চলে যাব, গেম খেলবো। এই গ্লাসটা আপনার জন্য। ওকে, নিয়ে নেন। গ্লাসটা নিয়ে নিব? হ্যাঁ, এবার বলগুলো হাতে নিয়ে নেন, সবগুলো। এবার গ্লাসটা আমাকে দিয়ে দেন। ওকে। ও, বলটা কি? এখন টেবিলে ড্রপ করে বলটা গ্লাসে ফেলবেন। টেবিলে ড্রপ করে? হ্যাঁ, পারবেন, আশা রাখা যাচ্ছে। আমার বিশ্বাস আছে আপনার উপর। আমি না খেলায় খুব কাঁচা, সব ধরনের খেলায়। আচ্ছা, হারলে গিফট দিব। সো এই গ্লাসে ফেলতে হবে, যে গ্লাসে খেতে রাখলাম। আমার এখন মনে হচ্ছে ছোটবেলায় আমরা ডিএক্স বল খেলতাম, অনেক প্র্যাকটিসের পর, কিন্তু তুমি আমাকে কোনো প্র্যাকটিসের সুযোগ দিলে। আমি বললাম তো হারলে গিফট আছে। ওকে, ঠিক আছে, তাহলে স্টার্ট করছি। 1 2 3 স্টার্ট। প্রথমটা হলো না, মা ধারের কাছেও যায়নি। এত জোরে করলে কোনোদিন কেউ এখানে ফেলতে পারবে? এটা কি ছিল?
এইভাবে কেউ বল ড্রপ, একটু সফট। আচ্ছা নিয়মটা যদি হয় তোমার কাছে গিয়ে যেগুলো পড়বে, না না না, একটু সফট, একটু Okay, সফট, okay, গানের soft. মতো সফট, একটু বেশি সফট ছিল। বাট আমি প্রমিস করেছিলাম হারলে গিফট আছে, সো গিফট দিব। বাট তার আগে একটু জিজ্ঞেস করি, সাধারণত স্টেজে যখন গান গাইতে ওঠা হয় কয় ঘন্টা দাঁড়াতে হয়? অ্যাট লিস্ট 1 ঘন্টা। অ্যাট লিস্ট। আর ম্যাক্সিমাম? ম্যাক্সিমাম দেখা যায় কাছাকাছি, আসলে 1.5 ঘন্টার উপরে না। ওকে, পায়ের অবস্থা? হ্যাঁ, পা এটা একটা, এটা নিয়ে কেউ কথা বলেন না। হ্যাঁ, বাট ইউজুয়ালি আমরা ট্রাই করি যে ওই খুব কমফোর্টেবল কিছু পরে তারপর স্টেজে ওঠার জন্য। কমফোর্টেবলের ক্ষেত্রে কিন্তু স্টেপ খুব কমফোর্টেবল জুতোগুলো নিয়ে এসেছে, যার জন্য দেখা যাচ্ছে পায়ের আরাম সেটা হয়। স্টেপের জুতো কখনো ট্রাই করা হয়েছে? হ্যাঁ হ্যাঁ, স্পেশালি আমার কিছু স্পেশাল মোমেন্ট আছে, তখন আমি স্টেপের জুতা পরি। সেই মোমেন্ট কি? সেই মোমেন্টটাই যে একটা তুমি বলে দিয়েছো, সেটা হচ্ছে স্টেজে ওঠার সময়, তারপরে যেই শ্যুটগুলোতে দেখা যায় যে জুতা দেখা যায় না, বা খুব কমফোর্টেবল কিছু পরতে হবে এরকম চিন্তা করলে, না এইটাতে কোনো দ্বিমত নাই যে স্টেপের অনেক সুন্দর সুন্দর ডিজাইনারও জুতা আছে, বাট তারপরও যখন কমফোর্টের কথা চিন্তা করি তখন পরি এগুলো। আর হচ্ছে আমার খুব পছন্দের একটা জায়গা আছে যেখানে স্টেপের জুতা ছাড়া আই গেস আমি বুঝতে পারছি, বলো। মানে এমন কিছু দিয়ে নাম। সমুদ্র, রাইট। কক্সবাজারে গেলে আমি আসলে স্টেপের জুতা পরি, আমার খুব ভালো লাগে। তাহলে আমার কাছে একটা ছোট্ট গিফট আছে স্টেপের পক্ষ থেকে, একটা ছোট্ট গিফট। থ্যাংক ইউ, আই এম সো হ্যাপি। আমার তাহলে একটা ট্রিপ প্ল্যান করতে হবে এখনই, জুতো পরার জন্য ট্রিপে যেতে হবে। এক্স্যাক্টলি, মানে বেশ ঘোরাফেরা পছন্দ তার মানে। খুব ভালো লাগে আমার, এবং আলহামদুলিল্লাহ আমি একটা খুব মানে মোস্ট এন্টারটেইনিং একটা প্রফেশনে আছি, যে ইচ্ছে করলেই শো এর নাম করে বেড়াতে যেতে পারি। মানে যখন যেখানে যেতে ইচ্ছে করে জাস্ট ওই জায়গায় একটা শো পিক করে নিলাম। থ্যাংক ইউ সো মাচ আপু, আপনি ভীষণ ব্যস্ত থাকেন, আর এখন তো দেখা যাচ্ছে প্রতিদিন আপনার শো, তার মধ্যে এসেছেন, সময় দিয়েছেন, খুব সুন্দর একটা সময় কাটালাম। আমারও খুব ভালো লাগলো, আজকে এত সুন্দর একটা আয়োজনে এলাম, খুব ডিফারেন্ট একটা আয়োজনে এলাম, অদ্ভুত অদ্ভুত প্রশ্ন, খেলা সব কিছুই হলো, আবার গিফটও পেলাম। আর যারা দেখলেন এই অনুষ্ঠানটা এতক্ষণ ধরে, তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আপনাকে আপু অনেক অনেক ধন্যবাদ, এত ব্যস্ততার ভিড়ে আজ এসেছেন, সময় দিয়েছেন, আমরা অনেক কিছু নিয়ে জানলাম। ভিউয়ার্স, স্টেট প্রেজেন্ট স্টার বাস থেকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে আগামী আয়োজনে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।